আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দয়ায় ভালো আছি ইনশাল্লাহ। আমি মোহাম্মদ আহসান হাবিব, সহকারী শিক্ষক, আমরাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, চিরিবন্দর, দিনাজপুর। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের আমি বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী অ্যাসাইনমেন্ট যে দেওয়া হয়েছে সেটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা 1 নম্বরে যাই। সংক্ষেপে উত্তর দাও। 1 নাম্বার, ক নাম্বার। প্রিয় শিক্ষার্থীরা, ক নাম্বার দেখো, 20 টাকার 4টি নোট সমান কত? বিশ টাকার 4টি নোট সমান কত টাকা? তো 20 টাকার 4টি নোট হলে আমাদের কত টাকা হয়, এটাকে গুণ দিলেই আমরা পেয়ে যাব। 80 টাকা। এখানে যদি তোমরা মনে করো যে আমরা এটা গুণ দিব 20 4 0 8 80 টাকা। এভাবে তোমাদের সংক্ষিপ্ত অঙ্ক কিছু আছে, 5টা অঙ্ক আছে, 5টা অঙ্ক আমরা করব। খ নাম্বার, 1000 এত টাকা এতটি নোট সমান 10,000 টাকা। তো 1000 কয়টি নোট সমান 10,000 টাকা হবে? তাহলে আমরা এখানে 10টি নোট। গ নাম্বার, 1 টাকা সমান কত পয়সা? 1 টাকা সমান কত পয়সা? সমান 100 পয়সা আমরা লিখতে পারবো। ঘ নাম্বার, 85 টাকা 60 পয়সা। এত টাকা 60 পয়সা মাইনাস 32 টাকা 20 পয়সা। 32 টাকা 20 পয়সা সমান কত? প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটা বিয়োগ করব। তোমরা এইভাবেও বিয়োগ করতে পারো, আবার যদি মনে করো যে স্যার আমরা এইভাবে বিয়োগ করতে পারবো না, তাহলে তোমরা এখানে উপর নিচ করে বিয়োগ করতে পারো। এখানে দিতে পারো তোমরা 85 এত টাকা 60 পয়সা, আবার এখানে 32 টাকা 20 পয়সা টান দিয়ে তোমরা বিয়োগ করতে পারো। 0 6 থেকে 2 বাদ দিলে আসে 4,
তো এখানে 5 3, 5 থেকে 2 বাদ দিলে 3, হাতে কিছু নাই, 8 থেকে 3 বাদ দিলে তোমার আসে 5, 53 টাকা 40 পয়সা। তোমাদের প্রিয় শিক্ষার্থীরা 53 টাকা 40 পয়সা। এত টাকা 40 পয়সা। প্রিয় শিক্ষার্থীরা তোমরা এভাবেও যোগ করতে পারবা, আবার তোমরা এভাবেও যোগ করতে পারবে। যোগ করে তোমরা এখানে বসাই দিতে পারবা। ইউ নাম্বার একটি মূল্য, একটি কলসের মূল্য 20 টাকা হলে 6টি মূল্য মূল্য সমান কত টাকা? তার মানে একটি কলসের মূল্য যদি 20 টাকা হয় তাহলে 6টি কলসের মূল্য কত হবে? আমরা তো গুণ করে বসাই দিতে পারি 120 টাকা। প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখানে গুণ করে দেখাই দিতে পারো। 20 6 0 6 দুগুণা 12, এত টাকা। 2 নম্বর এখন। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা আমরা সংক্ষিপ্ত উত্তর শেষ করলাম, সংক্ষেপ উত্তর এগুলো শেষ করলাম। ক খ গ ঘ ঞ 5টা অঙ্ক ছিল। এরপরে আমরা যাব 2 নম্বরের অঙ্ক। প্রিয় শিক্ষার্থীরা দেখো 2 নম্বর তোমাদের আছে মিজুর 115 টাকা 50 পয়সা ছিল, তার বাবা তাকে 25 টাকা 25 পয়সা 25 টাকা 25 পয়সা দিল, তার কত টাকা হলো? প্রিয় শিক্ষার্থীরা এটা তোমরা একটু আগে আমি তোমাদের এই যে ঘ নাম্বার, এই যে ঘ নাম্বারটা ঘ, আমি এখানে তোমাদের এটা বিয়োগ করে দেখাই দিছি। ঠিক 2 নাম্বারটা এটা কি হবে? তোমাদের যোগ করতে হবে। মিজুর ছিল কত টাকা? 115 টাকা, আর 115 টাকা 50 পয়সা। এখন যদি তোমার প্রিয় শিক্ষার্থীরা যোগ একটা করে দেই আমি, দুই নাম্বার মিজির ছিল 115 টাকা 50 পয়সা। তার বাবা কত দিল? তার বাবা দিল 25 টাকা 25 পয়সা। পঁচিশ টাকা 25 পয়সা। এটাকে আমরা যোগ করব 5 7 5 5 মিলে গেল 10-এর 0 4 1, এত টাকা এত পয়সা। প্রিয় শিক্ষার্থীরা
আমি একটা যোগ করে দিলাম, এরপরে আরও অঙ্ক আছে ওই নিয়মে, এই জন্য আমি এটা করে দিলাম। দেখো মিজুর ছিল এত টাকা এত পয়সা, তার বাবা তাকে দিল 25 টাকা 25 পয়সা। আমরা একে মোট তারপরে এখানে কি লেখা আছে, তার কত টাকা হলো, তার কত টাকা হলো। তাহলে আমাদেরকে এটা সমষ্টি করতে হবে, সমষ্টি করে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই যোগটা ভালো করে দেখবা। 5 5 আর 2 7 75, 5 5 মিলে গেল 0, হাতে 1, 2 আর 1 3 আর 1 4, হাতে কিছু নাই, 1 করতে 1। তার মিজুর টাকা হলো কত টাকা, 140 টাকা 75 পয়সা, তার মোট টাকা হলো। প্রিয় শিক্ষার্থীরা, 2 নম্বর শেষ। এরপরে যাব আমরা 3 নম্বরে যাব। 3 নম্বরে দেখো কি হলো, প্রিয় শিক্ষার্থীরা 3 নম্বর আছে, মিনা 100 টাকা নিয়ে দোকানে গেল। সে 79 টাকা 60 পয়সা দিয়ে একটি বই কিনলো, তার কাছে কত টাকা থাকলো। মিনা 100 টাকা নিয়ে বাজার করতে গেল, বাজারে সে কি কিনলো, একটা বই কিনলো। একটা বই কিনলো, বইটার দাম 79 টাকা 60 পয়সা হলো, তার নিকট কত টাকা আর রইল। তাহলে আমরা এটাকে কি করব, বিয়োগ করব। এটা বিয়োগ একটু দেখে নাও, এরপরে তোমরা যোগ বিয়োগ থাকলে পরবর্তীতে নিয়মগুলো তোমরা নিজেই করবা। 3 নাম্বার, মিনা দোকানে নিয়ে গেল টাকা, আর এখানে আমরা 0 পয়সা দিব। 100 টাকা 0 পয়সা দিব, এই জন্য দিব 0 পয়সা। পরে এটা বুঝতেছি বই কিনলো, বই ক্রয় করলো কত টাকা, 7 9 79 টাকা কত পয়সা, 60 পয়সা। তাহলে আমরা এটা কি করতে পারি, বিয়োগ করব। টাকা 60 পয়সা। তাহলে আমরা এখানে 1 টাকা সমান কত পয়সা নিব, 100 পয়সা। এখানে যদি আমরা 1 টাকা ধরি, 1 টাকা সমান আমরা কত জানি, 100 পয়সা। তাহলে আমরা এখানে 100 থেকে 60 যদি বিয়োগ করি, তাহলে কত আসে আমাদের, 0.4। প্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমরা বুঝতে পারছো, এখানে আমরা যদি মনে করি যে 1 টাকা সমান কত, 100 পয়সা, এই 100 পয়সাটা আমরা এখানে ধরবো। 100 থেকে যদি আমরা 60 বিয়োগ দেই, এখন এটাও প্রশ্ন করতে পারো যে 1 টাকা স্যার কোথায় থেকে পেলো। তাহলে আমরা এখান থেকে 100 টাকার 1 টাকা এখান থেকে নিয়ে নিব। এখান থেকে যদি 100 টাকা নিয়ে নেই, তাহলে কি হবে, এইখানে চলে আসবে। 1 টাকা দিলে 1 টাকাটাকে আমরা কি করব, পয়সা হিসেবে হিসাব করে নিব। এখানে আছে কি, আমাদের পয়সা আছে। তাহলে 1 টাকা সমান 100 পয়সা। 100 থেকে 60 বিয়োগ করলে আমাদের 40 আসে। প্রিয় শিক্ষার্থীরা, তারপর দেখো, তাহলে আমাদের 100 মাইনাস 1, তাহলে কত আসে আমাদের, 99 টাকা।
এখান থেকে যদি 1 টাকা নিয়ে নেই তাহলে এখানে চলে গেল, তাহলে 99 থেকে 79 বাদ দিলে কত আসে আমাদের? 20 টাকা। প্রিয় শিক্ষার্থীরা দেখো, একশো থেকে যদি আমরা 1 টাকা নিয়ে এখানে নিয়ে যাই, তাহলে এখান থেকে আমাদের 100 থেকে 40 বাদ দিতে হবে। 100 পয়সা সমান 1 টাকা। তাহলে আমাদের এখানে কত থাকলো? 99। 99 থেকে যদি তোমরা 79 বাদ দাও তাহলে কত আসে তোমাদের? 0.2 20। প্রিয় শিক্ষার্থীরা, তার কাছে থাকলো কত টাকা? থাকলো 20 টাকা 40 পয়সা। প্রিয় শিক্ষার্থীরা 3 নম্বর শেষ। 4 নম্বর কি বলছে দেখি। এরপরে যদি যোগ এরকম থাকে, এরপরে আরো যোগ এভাবেই আছে, এগুলো যোগ তোমরা নিজেই করবা। তারপর আছে 4 নম্বর আছে, দেখো 4 নম্বর আছে পিতা পুত্রের বয়সের 3 গুণ। পিতার বর্তমান বয়স 45 বছর হলে পুত্রের বর্তমান বয়স কত? পিতার বর্তমান বছর 4 নম্বর, বর্তমান বয়স কত বছর? পিতার বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স হলো 45 বছর। প্রিয় শিক্ষার্থীরা দেখো, পিতার বর্তমান বয়স 45 বছর। এখানে প্রশ্নটা ছিল তোমাদের কি, দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমরা প্রশ্নটা ঠিক মতন দেখে নিবা। পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 3 গুণ। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ। পিতার বর্তমান বয়স 45 বছর হলে পুত্রের বর্তমান বয়স কত? এখানে তোমাদের পুত্রের বয়স চাইছে। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাহলে পুত্রের বয়স বের করব। পুত্রের বর্তমান বয়স সমান 45 ভাগ 3 সমান 15 বছর। উত্তর 15 বছর। প্রিয় শিক্ষার্থীরা 4 নম্বর শেষ। 5 নম্বর আসি। 5 নম্বরকে একটি দোকানে এত মিটার ফিতা 3 ভাগের 1 ভাগ হলে রুমার ফিতা কত পেল? এখন তো 5 নম্বরটা প্রিয় শিক্ষার্থীরা তোমরা 5 নম্বর একটি 60 মিটার লম্বা ফিতা 5 ভাগের 3 ভাগ রুমাকে দেওয়া হলো। রুমা ফিতাটি কত মিটার পেল? প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা প্রথমে
ভাগ করে নিবা। কত দিয়ে ভাগ করবা? 60 মিটার একটা লম্বা ফিতাকে তোমরা কয় ভাগে ভাগ করবা? 5 ভাগে ভাগ করবা। অর্থাৎ 60 মিটার ফিতাটাকে তোমরা 5 দিয়ে ভাগ করবা। মনে করে এটা একটা লম্বা ফিতা, এখানে এটা কত হলো? 60 মিটার। এখন এটাকে যদি তোমরা 5 ভাগ করো, 1 2 3 4 5, 1 2 3 4 5, এখন এইটাকে 5 ভাগ করলে তাহলে আমরা এই 60 মিটারটাকে 60টাকে কয় দ্বারা ভাগ দিতে হবে? 5 দিয়ে ভাগ। এই 5 দিয়ে ভাগ করে যেটা 1 ভাগের মাপ বের হবে সেটাকে কি করতে হবে? 3 দিয়ে গুণ দিতে হবে। 3 দিয়ে গুণ দিতে হবে। গুণ দেওয়ার পর ফিতাটা কে পাবে? রুমা পাবে। তাই রুমা কত ফিতা পাবে? তোমরা এটা বাসায় চেষ্টা করবা, নিজে নিজে করবা। প্রিয় শিক্ষার্থীরা, এটা খুব জটিল অঙ্ক না। 60 দিয়ে 5কে ভাগ দিবা, 5 বারাং 60, 12 বের হবে। তারপরে তোমরা ওই 12টাকে তোমরা কি করবা? 3 দিয়ে গুণ দিবা। 3 দিয়ে গুণ দিলে যে উত্তরটা পাবে ওইটা রুমা পাবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে 5 নাম্বার তোমরা এভাবে করে নিবা। এখন 6 নাম্বার দেখো, হিসাব করো। হিসাব করো 6 নাম্বারে ক। এখানে দুইটি অঙ্ক আছে, একটা হইলো ক, একটা হইলো খ। কটা হইলো 10 পয়সা যোগ 1 পয়সা যোগ 50 পয়সা। এখানে আমরা এটাকে যোগ করব, সবগুলা যোগ করব। 10 পয়সা যোগ 1 পয়সা যোগ 60 পয়সা, তাহলে আমাদের কত আসতেছে? 50 পয়সা। তো 10 আর 1-এ কত আসে? 51। 51 আর 10-এ কত আসে? 61। তা মোট 61 পয়সা। তোমরা এটাকে যোগ করে নিবা। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে খ নাম্বারটা দেখো, 25 পয়সা যোগ 50 পয়সা যোগ 50 পয়সা যোগ 10 পয়সা, এটা কত আসে? এটাকে তোমরা যোগ করবা। যোগ করলে সর্বমোটটা আগে করবা। সর্বমোট যোগ করলে তোমাদের আসবে কত? মুখে মুখে একটা হিসাব করে নেই। 135 135 পয়সা আসবে। 135 পয়সা আসবে। টোটাল সর্বমোট কত আসবে? 135 পয়সা। এই 35 পয়সাটাকে তোমরা কাজ করতে পারো। যখন তোমাদের 135 পয়সা আসবে, আমরা জানি কি 100 পয়সা সমান 1 টাকা। 100 পয়সা সমান 1 টাকা। তাহলে আমরা এটাকে 100 দিয়ে এটাকে ভাগ করলে তাহলে কত আসবে? 1 টাকা 35 পয়সা। আমরা যদি এটা মুখে মুখে ভাগ করি, তাহলে যোগ করি, যোগ করলে আমাদের কত আসবে? 135 আসবে। 135কে আমরা জানি, এখানে তোমরা লিখতে পারো আবার নাও লিখতে পারো। 100 দিয়ে এটাকে ভাগ করলে বোঝানোর জন্য তোমাদেরকে বলতেছি, 1 বাদ দিলে কত আসে? 100 আসে। তাহলে আমাদের যেটা 5 করতে 5, 3 করতে 3, তাহলে আমাদের এটা পয়সা থাকলো, আর এটা কি আসবে? টাকা আসবে। তোমরা এটাও লিখতে পারো। তাহলে 1 টাকা 35 পয়সা আসবে। প্রিয় শিক্ষার্থীরা, 6 নম্বর শেষ হলো। 7 নম্বর দেখো, 7 নম্বরও ঠিক একই, এটাকে বিয়োগ করতে হবে। আমরা এর আগের অঙ্কগুলোর মধ্যে আমি বিয়োগ করে দিচ্ছি। সেটা হলো এই যে 1-এর সংক্ষিপ্ত ঘ নাম্বারটা দেখো, ওই ঠিক এভাবে বিয়োগ করতে হবে। একই নিয়মে বিয়োগ। তারপরে এখানে 2টা অঙ্ক আছে, এখানে তোমরা 2টা বিয়োগ করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, 6, 7, 8 এগুলো হলো তোমাদের যোগ বিয়োগ, আর কিচ্ছু না। এগুলো তোমরা বাসায় চেষ্টা করবা একই নিয়মে। এর আগে আমি অঙ্কগুলো করে দিলাম, ঠিক একই নিয়মে যোগ বিয়োগ। এরপরে প্রিয় শিক্ষার্থীরা, 9 নম্বরে আসি। 9 নম্বরটা দেখো, রতন 35 টাকা 75 পয়সা দিতে একটি চানাচুরের প্যাকেট কিনলো। সে দোকানদারকে 50 টাকার একটি নোট দিল। দোকানদার কত টাকা ফেরত দিবে? ঠিক এই অঙ্কটা তোমাদের তোমাদের 3 নম্বরের মতো। 3 নম্বরের মতো। এই যে দোকানে বই কিনতে গেল কে? মিনা। যে বই কিনতে গেল 100 টাকার নোট দিল, 79 টাকা 60 পয়সা দিয়ে একটা বই কিনলো। তারপরে তাকে দোকানদার কত ফেরত দিল? ঠিক 9 নম্বরটা একই জিনিস। রতন একটা চানাচুরের প্যাকেট কত টাকা দিয়ে কিনলো? 35 টাকা। একটি 35 টাকা 75 পয়সা দিয়ে কিনলো। সে দোকানদারকে কত টাকা দিল? 50 টাকার নোট একটা দিল। তাহলে সে কত টাকা ফেরত পাবে? ঠিক
3 নম্বরের মতো একই নিয়মের বিয়োগ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিজেই করতে পারবা, এই বিয়োগ অঙ্কটা তোমরা নিজেই করবা ঠিক 3 নম্বরের মতো। 3 নম্বরের মতো 3 নম্বরে আমি ধরছিলাম যে 100 আর 0 পয়সা ধরছিলাম ঠিক একই নিয়মে। তারপরে এটা একটু করে দেই তাহলে, যদি 9 নম্বর দোকানদারকে দিলে 50 টাকা এত পয়সা। চানাচুরের প্যাকেট কত দাম? এখানে তোমাদের দাম আছে 35 টাকা 75 পয়সা। 35 টাকা 75 পয়সা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এটা কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে আমাদের এখান থেকে 1 নিয়ে নাও, তাহলে 50 থেকে 1 বাদ দিলে কত আসে? 49। তাহলে আমাদের যদি এখানে 1 আসে, তাহলে আমাদের এখানে কত আসলো? 100 পয়সা সমান 1 টাকা। তোমাদের এই 3 নম্বর অঙ্কটাতে বুঝাই দিছিলাম। এখানে যদি 75 বাদ দেয় তাহলে কত হবে? 100 থেকে 75 বাদ দিলে কত আসে? 5 হাতে 1 8 2 25 আসে। তাহলে এখানে তোমাদের হবে কত? 25 পয়সা। প্রিয় শিক্ষার্থীরা, তারপর এখন দেখো এখান থেকে তোমার 1 টাকা চলে গেল, তাহলে কত হলো? 49 টাকা। এই যে 49 টাকা। তাহলে তুমি যদি এখানে 35 বিয়োগ দাও, 49 থেকে 35 বাদ দিলে কত আসে? 49 থেকে 35 বাদ দিলে এখানে তোমাদের 4 আসে, 1 আসে, 14 টাকা আসে। সে ফেরত পাবে কত টাকা? 14 টাকা 25 পয়সা। 14 টাকা 25 পয়সা ফেরত পাবে। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে তোমরা করবা। তারপর দেখো 10 নম্বর অঙ্কটা। 10 নম্বর অঙ্কটা দেখো, এটা কি বলছে? তোমরা বাকিটা কিন্তু লিখে দিবে, আমি লিখে দিইনি, আমি জাস্ট তোমাদের এটা বুঝাই দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন 10 নম্বর অঙ্কটা দেখি। প্রিয় শিক্ষার্থীরা, 10 নম্বর অঙ্কটা কি বলছে? 10 নম্বর অঙ্কটা বলছে 365 দিন 1 বছর হয়। তাহলে 1 বছর সমান কত সপ্তাহ বা সপ্তাহ দিন? তা আমরা জানি 1 সপ্তাহ সমান 7 দিন। সাত দিন। এক সপ্তাহ সমান 7 দিন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের এখানে কি বলছে? 365 দিনে 1 বছর হলে 1 বছর সমান কত সপ্তাহ? সপ্তাহ আর দিন। তাহলে আমরা এখানে 365 7 দিয়ে এটাকে কি করবো? ভাগ দিব। 5 7 35, 1 5 7 দুগুণা কত? 14, 1। তাহলে আমরা উত্তর পাইলাম এত সপ্তাহ
আর এত দিন। এক বছর সমান আমরা কি বলতে পারি? 52 সপ্তাহ। 52 সপ্তাহ কয়দিন? একদিন। তা 365 দিনে যদি আমরা জানি 301 সপ্তাহ সমান 7 দিন, 365 দিনে যদি এক বছর হয়, 365 দিনে এক বছর, তাহলে কত সপ্তাহে এক বছর হবে? 52 সপ্তাহ একদিনে এক বছর হবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আসি আমরা 11 নম্বর। এরপরে আসি আমরা 11 নম্বর। 11 নম্বর কি বলছে প্রিয় শিক্ষার্থীরা, একটু দেখে নাও। শ্রেণীতে 41 জন শিক্ষার্থী আছে, প্রত্যেক বেঞ্চে 3 জন করে শিক্ষার্থী বসতে পারে। তাদের জন্য কতগুলো বেঞ্চের প্রয়োজন হবে? প্রিয় শিক্ষার্থীরা, একটা শ্রেণীতে আমাদের কতজন শিক্ষার্থী আছে? 41 জন। তাহলে 41 জন শিক্ষার্থী আছে, একটা বেঞ্চের মধ্যে কয়জন বসতে পারে? 3 জন। 3 জন বসার পর তাহলে ওই রুমে কতগুলো আমাদের বেঞ্চের দরকার সেটা আমাদের বের করতে হবে। মানে 11 নম্বরটা দেখি প্রিয় শিক্ষার্থীরা, 3 জন শিক্ষার্থী বসতে পারে একটি বেঞ্চে। তিনজন শিক্ষার্থী বসতে পারে একটি বেঞ্চে। 40 জন শিক্ষার্থী, 41 জন শিক্ষার্থী বসতে পারবে কয়টি বেঞ্চে? 41 ভাগ 3। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কত আসবে আমরা এখানে ভাগ করে দেখি। 41 3 দিয়ে যদি ভাগ দেই তাহলে কত আসে? 3 একে 3, 1 1 করতে 1, 3 3কে 9, তাহলে কত আসে? 2 জন আসে। তাহলে এখানে আমরা ভাগ করে কত পেলাম? 13। 13টি বেঞ্চ। আমাদের এখানে কত আছে? 2 জন অতিরিক্ত আছে। তাহলে 2 জন কি করবে? 13 জন বসে তেরোটি বেঞ্চ লাগবে। কয়টি বেঞ্চ লাগবে? 13টি। 13টি বেঞ্চ লাগার পর কয়টিতে অতিরিক্ত কয়জন থাকলো আমাদের? 2 জন। তাহলে আমরা এখানে লিখতে পারি 13টি বেঞ্চে বসে 2 জন দাঁড়িয়ে থাকে। তেরোটি বেঞ্চে বসতে পারবে কতজন ছাত্রী? বসে 2 জন শিক্ষার্থী দাঁড়িয়ে থাকে।
দাঁড়িয়ে থাকে। তাই অবশিষ্ট দুইজনের জন্য একটি বেঞ্চ প্রয়োজন। তাই অবশিষ্ট দুইজনের জন্য আরও একটি বেঞ্চের প্রয়োজন। অবশিষ্ট দুইজনের জন্য প্রয়োজন। অতএব 13 যোগ 1 সমান 14টি বেঞ্চ। তা মোট আমাদের কয়টি বেঞ্চের দেওয়া প্রয়োজন? 14টি। তাই অবশিষ্ট দুইজনের জন্য আরও একটি বেঞ্চের প্রয়োজন। অতএব মোট বেঞ্চ 14টি বেঞ্চের প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এইভাবে অঙ্কটা করবা। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আসবে 12 নম্বর। সুকুমার প্রতি মাসে 90 টাকা বৃদ্ধি পায়। 12 মাসে বৃদ্ধি থেকে সে মিনাকে 95 টাকা দেয়। তার কাছে অবশিষ্ট কত টাকা রইল? প্রিয় শিক্ষার্থীরা, সুকুমার 1 মাসে বৃদ্ধি পায় কত টাকা? 90 টাকা। তোমরা এটা নিজে বাসা করবা। সুকুমার 1 মাসে বৃদ্ধি পায় কত টাকা? 90 টাকা। তাহলে এই 12 মাসে কত পাবে? 12 দিয়ে 90কে গুণ দিতে হবে। 12 দিয়ে 90কে গুণ দিলে তোমার আসে 1080 টাকা। 9 বার কত? 108 আর একটা 0। সুকুমার যদি 1 মাসে কত টাকা পেল? 90 টাকা। অর্থাৎ 12 মাসে কত পাবে? 90 গুণিত 12। এটাকে গুণ করলে তোমার আসে 1080, এত টাকা পাবে। এইখান থেকে তা মিনাকে কত টাকা দিবে? 95 টাকা। তাহলে আমরা এখান থেকে 95, 180 মাইনাস 95 এটা বিয়োগ করলেই আমরা উত্তরটা পেয়ে যাব। তার কাছে অবশিষ্ট টাকা কত সেটা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা বাসায় করবা। এটা তোমাদের বুঝাই দিলাম 12 নম্বর। এখন 13 নম্বরটা আসো প্রিয় শিক্ষার্থীরা। 13 নম্বরটা এটাও তোমরা পারবা নিজে নিজে। 4 বছর পূর্বে পিতার বয়স ছিল কত বছর? 4 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 6 বছর। 13 নম্বর, 4 বছর পূর্বে বয়স 6 বছর। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রশ্নতে আছে তোমাদের পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। 4 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 6 বছর। পিতার বর্তমান বয়স কত? পুত্রের যদি এখানে 4 বছর পূর্বে পুত্রের বয়স কত বছর? 6 বছর। তাহলে পুত্রের বর্তমান বয়স কত হবে? পুত্রের বর্তমান বয়স 6
যোগ 4 10 বছর। এখানে 6 বছর আর এখানে 4 বছর পূর্বে, তাহলে বর্তমান কত? 4 আর 6 যোগ করলে কত আসলো? 10 বছর। তাহলে 10 বছর 4 বছর পূর্বে এত বছর ছিল, তাহলে পিতার বয়স কত হবে? তা পিতার বর্তমান বয়স পিতার বর্তমান বয়স 10 গুণিত 4, 4 দশে 40 বছর। প্রিয় শিক্ষার্থীরা, পিতার বর্তমান বয়স কত বছর আসবে তাহলে? হ্যাঁ, তোমরা এখানে আর একটা লাইন লিখতে পারো। এখানে তোমাদের কথা আছে, আমি একটা লাইন লিখি নেই, তোমরা লিখতে পারো পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। এখানে তোমরা লিখতে পারো যেহেতু পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ, এখানে তোমরা দিতে পারো যেহেতু বয়স পুত্রের 4 গুণ। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের কত? 4 গুণ। তারপর পিতার বর্তমান বয়স 40 গুণন 10 গুণন 4, তাহলে আমরা কত পাবো? 40 বছর। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা একটা নিজেই চেষ্টা করবা। এরপরে আসবো আমরা চোদ্দ নম্বর নাই, এখানে 15 নম্বর দেখো, সংজ্ঞা লিখো, চিত্র সহ সংজ্ঞা লেখো। জ্যামিতি, চিত্র সহ সংজ্ঞা লেখো। জ্যামিতি তোমাদের প্রথমে কি আছে? চতুর্ভুজ। চতুর্ভুজ 4টি রেখাংশ আবদ্ধ আকৃতিকেই চতুর্ভুজ বলে। 4টি রেখা অংশ দ্বারা আবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে। তারপরে তোমাদের আমি লিখে দিচ্ছি রেখাংশ দ্বারা আবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে। 4টি রেখাংশ দ্বারা আবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ A B C D। চিত্র
চতুর্ভুজ। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তার চতুর্ভুজ হয়ে গেল। এরপরে আসবো আমরা বর্গ, খ নাম্বার বর্গ। এটা মিশাই দেই। বর্গ যে আয়তের চারটি বাহু সমান তাকে, যে আয়তের চারটি বাহু সমান তাকে বর্গ বলে। যে আয়তের চারটি বাহু সমান তাকে বর্গ বলে। এর থেকে আরেকটা বড় আছে, ওটাও তোমরা লিখতে পারো। এ বি সি টি, চিত্র এ বি সি ডি বর্গ। প্রিয় শিক্ষার্থীরা দেখো, যে আয়তের চারটি বাহু সমান তাকে বর্গ বলে। যে আয়তের চারটি বাহু সমান তাকে বর্গ বলে। তোমরা যদি এটা আরেকটু বড় করতে চাও তাহলে তোমাদের এটা আসবে, একটি চতুর্ভুজ যার চার কোণ সমকোণ এবং চারটি কোণে এক সমকোণ করে এবং চার বাহুই সমান তাকে বর্গ বলে। যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং প্রত্যেকটি কোণ এক সমকোণ করে তাকে বর্গ বলে। তোমরা এটাও বলতে পারো, আবার এটাও বলতে পারো, যে আয়তের চারটি বাহু সমান তাকে বর্গ বলে। এরপরে আসবো প্রিয় শিক্ষার্থীরা সামান্তরিক। সামান্তরিক সামান্তরিক যে চতুর্ভুজের তোমরা এটা লিখতে পারো, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে। যে চতুর্ভুজের বাহুগুলো, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে।
সামান্তরিক বলে। এটা আরেকটু ভিন্নভাবে লেখা যায়, তোমরা যদি মনে করো যে এটাই লিখবো তবু হবে, আর যদি মনে করো যে আমরা আরেকটু ভিন্নভাবে লিখবো তবু হবে। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে। এটাও ঠিক হবে। তোমরা যদি মনে করো যে প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটাও লিখতে পারো এবং বিপরীত কোণগুলো সমান। এখানে আমি কোণের উল্লেখ করি নেই, তোমরা ওটাও করতে পারো। তাই ওটা করলেও তোমাদের অনেক বড় হয়ে যাবে। আমরা এটাই লিখবো। এখন সামুদ্রিকটা দেখো, এ বি সি ডি, চিত্র এ বি সি ডি সামান্তরিক। সামান্তরিক। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মোটামুটি অঙ্কটা পুরোপুরি অ্যাসাইনমেন্টে আলোচনা করা হয়ে গেল। তোমরা যেগুলো আমি করে দেইনি ঠিক একই নিয়মে কিছু অঙ্ক আমি তোমাদের করে দেইনি, ঠিক একই নিয়মে কিছু অঙ্ক তোমাদের আমি করে দেইনি, ওগুলো তোমরা নিজে নিজে একটু করবা। প্রিয় শিক্ষার্থীরা, যে কতগুলো অঙ্ক আমরা যেগুলো একই নিয়মের অঙ্ক, এই যে হিসাব করো 6, 7, 8, এই অঙ্কগুলো তোমরা ঠিক আগে এভাবে করে দিছে বিদায় আমি এগুলা পরবর্তী অঙ্কগুলো করে দিলাম না। তোমরা এগুলা বাসায় নিজে নিজেই করবা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।